This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। জ্যোতি রানীকে নিয়ে গোয়েন্দাদের হাতে এবার আরো বিস্ফোরক তথ্য। পাকিস্তানে গিয়ে লস্করে তৈবার কাছে প্রশিক্ষণ নেয় জ্যোতি। মুরিদকেতে লস্করে তৈবার প্রধান প্রশিক্ষণ কেন্দ্রেও গিয়েছিল জ্যোতি রানী। 14 দিন মুরিদকেতে ছিলেন জ্যোতি, আর সেখানেই গুপ্তচর বৃত্তির ট্রেনিং দেওয়া হয় জ্যোতি রানীকে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর একটি বিশেষ অভিযানে ভারতে ফেরত পাঠানো হয়েছিল তাকে। তবে সেই অভিযান শুরুর আগেই তাকে গ্রেপ্তার করে হিসার পুলিশ। জিজ্ঞাসাবাদে জ্যোতি সেই সফরের কথা স্বীকার করেছেন বলে সূত্রের খবর। তবে তাকে কোন অভিযানের দায়িত্বে ভারতে ফেরত পাঠানো হয়েছিল তা এই মুহূর্তে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পেহেলগাঁও কাণ্ডের মাস দুয়েক আগে পাকিস্তানে যায় জ্যোতি। সেই সময় তার প্রশিক্ষণ হয় আইএসআই গোয়েন্দাদের কাছে, এমনটাই জানতে পেরেছেন ভারতীয় গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, জ্যোতির এই মিশনে অন্তত 20 জন জড়িত, আর এই 20 জনই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, এমনটাই পুলিশ সূত্রে খবর। এই 20 জনই তদন্তকারীদের নজরে রয়েছেন এই মুহূর্তে। মুরিদকের যে লস্কর ঘাঁটিতে ট্রেনিং হয়েছিল জ্যোতির, সেই ঘাঁটি অপারেশন সিঁদুরে ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। এবার দেখাবো আপনাদের আসাম পুলিশের অপারেশন ঘোস্ট সিম। জালে আরো 15 জন। ধুবুরি ও মরিগাঁওতে আসাম এসটিএফ এর অভিযান, ধৃত বেড়ে 22। এই মুহূর্তের আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, অপারেশন ঘোস্ট সিম। জালে আরো 15 জন। ধুবুরি এবং মরিগাঁওতে আসাম এসটিএফ এর হাতে ধৃত 22 জন। আমার সঙ্গে আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন, আর বিস্তারিত জানাবেন এই অপারেশন ঘোস্ট সিম নিয়ে। সুপ্রিয়। দীপ, দেখো, এই ভারত পাকিস্তান এই যে উদ্বেগজনক পরিস্থিতি, এই পরিস্থিতিতে যেটা সবথেকে বড় প্রশ্ন আকারে সামনে উঠে আসছে যে দেশের তথ্য কিভাবে বা কিভাবে যারা গুপ্তচর বৃত্তির সঙ্গে যুক্ত রয়েছে তাদের কাছে পৌঁছে যাচ্ছে, বা পাকিস্তানের যারা আইএসআই এর যারা চররা রয়েছে তাদের কাছে পৌঁছে যাচ্ছে। এবং সেই মিলিটারি ইন্টেলিজেন্সের উপরে ভিত্তি করেই কিন্তু অসম এসটিএফ এবং সেখানকার যে স্টেট ইন্টেলিজেন্স ব্যুরো রয়েছে তারা কিন্তু দিন কয়েক আগেই ঘোস্ট সিম নামের একটি অভিযান শুরু করে, এবং সেটা মূলত কিন্তু মিলিটারি ইন্টেলিজেন্সের উপরে ভিত্তি করে। এবং সেই অভিযানে প্রথম দফাতে 7 জনকে অসম এসটিএফ গ্রেপ্তার করেছিল, এবং তার পরবর্তীতে আমরা যেটা আরও সূত্র মারফত জানতে পারছি যে অসমের ধুবুরি এবং মরিগাঁও থেকে আরও 22 জনকে 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে প্রথম দফায় 7 জন এবং পরে 15 জন, অর্থাৎ সব মিলিয়ে এখনও পর্যন্ত 22 জন গ্রেপ্তার হয়েছে এই অপারেশন ঘোস্ট সিমের অভিযানে। এবং এই যে পরবর্তীতে 15 জন গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু মূলত, যেটা আমরা এসটিএফ সূত্রে জানতে পারছি, যে এই যে ধুবুরি এবং মরিগাঁও নামের যে বিভিন্ন এলাকা রয়েছে এখানকার যে সমস্ত ছোট ছোট ফোনের ব্যবসায়ীরা, মোবাইল ফোনের যে দোকান রয়েছে, সেই সমস্ত ব্যবসায়ীদের মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে তাদের কাছ থেকেই এই সমস্ত সিমগুলো, মোবাইলের সিম কালেক্ট করতো এবং তারপর সেগুলোকে অ্যাক্টিভ করা হতো। এবং এক্ষেত্রে যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়, যে কারণে এই অপারেশনটা এতটা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, যে ভারতীয় যে সমস্ত মোবাইল নাম্বার রয়েছে সেই সমস্ত মোবাইল নাম্বারগুলোকে অ্যাক্টিভ করা হতো ভুয়ো নথি দিয়ে কেনার পরে। আর সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের অ্যাক্সেস চলে যেত বিভিন্ন পাক নাগরিকদের কাছে, এমনটাই কিন্তু অনুমান করছেন তদন্তকারী আধিকারিকরা। কারণ ইতিমধ্যেই আসাম পুলিশের ডিজিপি তিনি কিন্তু যেটা দাবি করেছেন স্পষ্টভাবে, যে এই যে মোবাইলের সিমের যে চক্র, তারা কিন্তু কোনো রকম সাইবার ক্রাইম করা যে মূল উদ্দেশ্য ছিল তা কিন্তু নয়, অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটির জন্যেই এই সিমগুলো কালেক্ট করা হতো এবং তারপরে সেগুলোকে প্রযুক্তিগত বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করে সেই সিমগুলোকে ওটিপির মাধ্যমে অ্যাক্টিভ করা হতো, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেগুলোকে পৌঁছে দেওয়া হতো বিভিন্ন গুপ্তচর বৃত্তির সঙ্গে, বিশেষ করে পাকিস্তানের। সুপ্রিয়, নজর রাখো। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। এই নিয়ে আমরা কথা বলেছিলাম সাইবার এক্সপার্ট শাম মজিদ মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি কি প্রতিক্রিয়া জানিয়েছেন, কিভাবে হতো এই গোটা কেলেঙ্কারি, শোনাবো আপনাদের। বিষয়টা হচ্ছে, এটা কোনো সিম তোলা বা তার জন্য কোনো আইডেন্টিফিকেশন লাগে না। এরকম প্রচুর ওয়েবসাইট আছে যেখান থেকে আর কি আমি সিম পারচেস করতে পারি বিভিন্ন দেশের কান্ট্রি কোড ইউজ করে, এবং সেখানে কিছু সার্ভিসেসও অ্যাভেলেবেল আছে। যেমন একটা সিমের এগেনস্টে আমি কটা সার্ভিসেস পেতে চাই, মানে লাইক হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম,
ফেসবুক এইগুলো পুরো ওরা ক্রিয়েট করে দিয়ে দেবে এবং সেটা টাইম সাপেক্ষ হিসাবেও থাকে, মানে আমি একদিনের জন্য ইউজ করতে চাই, 5 দিনের জন্য কি 1 মাসের জন্য। তো এইভাবে সিমগুলোকে পারচেস করা যায়, এটা ক্রিপ্টোকারেন্সি দিয়ে কিনতে হয় এবং এইগুলোতে কোনো রকম আইডেন্টিফিকেশন ডিসক্লোজ করা হয় না এবং ওই সিমের যে ট্র্যাক হয় যা হয় এগুলো পুরোটাই ই সিম দেয়, ফিজিক্যাল কোনো সিমের কিছু ব্যাপার থাকে না। এইভাবে এরা এই সিমগুলোকে পারচেস করছে এবং রিসেন্ট আমি অনেকদিন আগে থেকে এই জিনিসটা ঘটছে। তো আমরা মনে করি যে বিদেশ থেকে বা বাইরের দেশ থেকে আমার কাছে কল আসছে বিভিন্ন নাম্বার থেকে, বাট এরা ইন্ডিয়াতে বসে কি বিভিন্ন দেশে যেখানে ইচ্ছা বসে এগুলোকে পারচেস করে মানুষকে প্রতারণায় ফেলতে পারে। আচ্ছা, দিল্লির পাক দূতাবাসে কি গুপ্তচর বৃত্তির পাঠশালা? অপারেশন সিঁদুরের পর থেকে একের পর এক পাক চর গ্রেপ্তার। চরের রানী জ্যোতি সহ এখনো পর্যন্ত 12 জন আইএসআই স্পাইকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। জ্যোতি, দেবেন্দ্র, আরমান, নোমান, গজলা, ইয়াসিন এদের প্রত্যেকের সঙ্গে মিলেছে পাক দূতাবাসের যোগ। এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী সিজার রয়েছেন। সিজার, একের পর এক আইএসআই এর চররা যেভাবে ধরা পড়ছে, তারপর তাদের সঙ্গে পাক দূতাবাসের যেরকম নিবিড় যোগাযোগ মিলছে, কি মনে হচ্ছে দেখে শুনে এই পাক দূতাবাসী কি একেবারে গুপ্তচর বৃত্তির হাতে খড়ির পাঠশালা? দেখো, অনেকাংশেই সেই রকমই মনে করা হচ্ছে। তার কারণ কূটনীতিবিদের ছদ্মবেশের আড়ালে যেভাবে অপারেটিভরা এখানে কাজ করছিল, দানিশের মতো, দানিশ খালি একা না, হয়তো আরো এরকম অনেকেই সেই অপারেটিভ হিসেবে কাজ করছিলেন, যারা মূলত ভারতের বিভিন্ন জায়গায় এই ধরনের জ্যোতির মতো মানুষদের টার্গেট করছিল তাদের নেটওয়ার্কে যুক্ত করার জন্য। এবং সেরকমই কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে জ্যোতি ছাড়াও যাদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাদের সঙ্গে কিন্তু দূতাবাসের একটা ওতপ্রোত যোগাযোগ পাওয়া যাচ্ছে। অর্থাৎ দূতাবাস থেকেই যে সামগ্রিকভাবে এই নেটওয়ার্ক পরিচালিত হচ্ছিল সেটা কিন্তু ইতিমধ্যেই প্রমাণিত। খালি এই দূতাবাসই নয়, আমি তোমাকে জাস্ট মনে করিয়ে দেবো, কয়েক বছর আগে, প্রায় বছর 3 আগে ঢাকায় পাক দূতাবাস থেকে সেই সময় শেখ হাসিনার আমলে বাংলাদেশ সরকার এই ধরনের এক পাক কূটনীতিবিদকে তারা পার্সন নন গ্রাটা হিসেবে, তাকে অবাঞ্ছিত হিসেবে ঘোষণা করেছিলেন। সেখানেও কিন্তু দেখা গিয়েছিল ঠিক একইভাবে বাংলাদেশের বুকে ঢাকার দূতাবাসকে, পাক দূতাবাসকে ব্যবহার করে একইভাবে আইএসআই নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন জায়গায়, ভারতের পার্শ্ববর্তী জায়গায় দূতাবাসগুলো তাদের যে স্বাধীনভাবে থাকার সুযোগটাকে কাজে লাগিয়ে সেখানে তার আড়ালে কিন্তু তারা এই ধরনের কাজকর্ম করেছে পাক দূতাবাস, এটা একাধিকবার প্রমাণিত। মানে ডিপ্লোম্যাটিক ইমিউনিটিকে কাজে লাগিয়ে এই কাজগুলো দিনের পর দিন ধরে করে আসা হচ্ছে। অনেক ধন্যবাদ তোমায় সিজার। পাকিস্তানের ড্রোন হামলা ঠেকাতে ভারতের অন্যতম হাতিয়ার ফায়ার কন্ট্রোল রেডার। লাইন অফ কন্ট্রোলে রাত দিন অ্যাক্টিভ এই এয়ার ডিফেন্স সিস্টেম রেডার। প্রথমে দূর থেকে আকাশপথে শত্রুর অস্ত্রকে শনাক্ত করে আর্লি ওয়ার্নিং রেডার, সেই সিগন্যাল যায় ফায়ার কন্ট্রোল রেডারে, সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হয়ে ধ্বংস করে দেওয়া হয় শত্রুর যুদ্ধবিমান থেকে ড্রোন। इस समय अब हम आपको दिखाएंगे फायर कंट्रोल रडार। ये वो रडार है जो जब पाकिस्तान द्वारा ड्रोन भेजे जा रहे थे उसको डिटेक्ट करने के लिए। इस वक्त मैं मौजूद हूँ लाइन ऑफ कंट्रोल के इलाके में और अभी भी आप देख सकते हैं कि हमारा रडार सिस्टम किस तरीके से काम कर रहा है। यहाँ पे जवान आप देख सकते हैं, अभी भी जो निगाहें हैं वो आसमान की तरफ हैं, क्योंकि लगातार लाइन ऑफ कंट्रोल के इलाके में जो चौकसी है वो पूरी तरीके से जवानों द्वारा भरती जा रही है, चाहे दिन हो चाहे रात हो। इसी तरीके से हमारे जो रडार सिस्टम है वो इस वक्त एक्टिव है। लेकिन आकाश तीर जो पूरी तरीके से मेड इन इंडिया है, उसने किस तरीके से लाइन ऑफ कंट्रोल या फिर अंतर्राष्ट्रीय सीमा के इलाके में काम किया, खास तौर पे एयर डिफेंस सिस्टम को लेकर ये बात किसी से छुपी नहीं है। और उसी की वजह से आप मान के चलिए कि पाकिस्तान को पूरी तरीके से नाको चने चबाए हैं